রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ভবানী পিসিমাকে বলছেন, পিসিমা আমায় ক্ষমা করবেন, আপনি তো স্বেচ্ছায় যুবরাজকে আশীর্বাদ দিতেন না, তাই আমাকে এই ফাঁদটা করতে হয়েছিল। তখন মা বলে ওঠে, আচ্ছা তো তুমি বড় সাংঘাতিক মেয়ে, তুমি যে এত বড় কাণ্ড ঘটাবে সেটা আমরা বুঝতেই পারিনি, এভাবে তুমি আশীর্বাদ আদায় করবে। তখনই ভবানী বলে, আপনাদের পালা। পিসিমা তখন নিজের উপরই নিজে রাগ করে। অন্যদিকে ছোট যুবরাজের পুরোহিত প্রসাদ যে মহিলাটাকে পুঁটি এবং খ্যান্তি দিদির খবর আনার জন্য পাঠিয়েছিল, সেই মহিলা কি পুরোহিত সমস্ত রকমের কথা শিখিয়ে দিচ্ছে কীভাবে কালকের অনুষ্ঠানে যেন পুঁটি আর খ্যান্তি দিদি সেইখানে উপস্থিত থাকে, তোমাকেই তার ব্যবস্থা করতে হবে। তখনই পুঁটি বলে, যুবরাজ তো এখন মহারাজা হয়ে যাচ্ছে, তাহলে চলো খ্যান্তি দিদি আমরা বৃন্দাবনে চলে যাই, আমাদের আর এখানে কীই বা কাজ, উনি সুখী, আমার এই দৃশ্য দেখলেই আমি খুশি। তখনই আলতা বউ দূর থেকে এসে খ্যান্তি দিদি এবং পুঁটিকে বলে, তোমরা যুবরাজের সম্বন্ধে কি কথা বলছো বলো তো। তখন খ্যান্তি দিদি বলে ওঠে, তুমি কোথা থেকে উধাও হও, যখন তখন এসে আমাদের মধ্যে কথা বলো। তুমি কি ভাবো আমার পুঁটির সাথে যুবরাজের ছেলে খেলার সম্পর্ক? আমার পুঁটির সাথে যুবরাজের বিয়ে হওয়ার কথা ছিল, আর প্রত্যেক দিন রাতে যুবরাজ পুঁটির সাথে দেখা করতে আসে। তুমি আমার পুঁটিকে কমা ভেবো না, আর আলতু ফালতু কথা বলবে না। তখন আলতা বউ বলে ওঠে, আমার আর কি বলার, আমি তো নাটোর থেকে আসছি, আমি তোমাদের কথাবার্তা শুনলাম তাই বললাম, যুবরাজের তো অনেক বড় অসুখ করেছে, এই কথা তো আমি রানীমার মুখ থেকে শুনলাম, নাটোরেতে চারিদিকে ছড়িয়ে পড়েছে। তখন পুঁটি বলে ওঠে, তুমি কি বলছো, কালকেও মহারাজা হবে যুবরাজ, আর আজকেই তিনি অসুখে পড়লেন, কি অসুখ হয়েছে বলতে পারো? তখন পুঁটি বলে, না না, এটা হতেই পারে না, এটা কখনোই সম্ভব নয়। ছুটে এসে ঠাকুর ঘরে ঠাকুরকে জনার্দনকে বলে, জনার্দন তুমি এটা কি ঘটালে, আজ যুবরাজা থেকে তিনি মহারাজা হতেন, আর তুমি তাকে অসুখ মাতিয়ে দিলেন, তেনাকে আপনি ভালো করে দিন জনার্দন, এই প্রার্থনায় আপনার চরণে রইল। তখন খ্যান্তি দিদি বলে ওঠে, পুরি তুই নিজেকে নিয়ে ভাব, এখনও সেই যুবরাজকে নিয়েই ভাবছিস, যুবরাজ তো তোর কথা একবারও ভাবিনি, একবারও চিন্তা করেনি। পরের দিন সকালবেলা রাজবাড়িতে যুবরাজ মহারাজ হওয়ার অনুষ্ঠান প্রকল্পিত হচ্ছে। অন্যদিকে কাশী থেকে কুলপুরোহিত এসছেন এবং রঘু রাজা এবং মহারাজ তাদেরকে আমন্ত্রণ জানিয়ে ঘরে নিমন্ত্রণ দিচ্ছে। আর এসব দেখে ছোট যুবরাজ প্রসাদের মনে মনে অনেক রাগ পোষণ করে। রঘু রাজা বলেন, আপনি যে এই নাটোরে রাজবাড়িতে পা রেখেছেন তার জন্য আমরা ধন্য, আমরা খুব খুশি হয়েছি। তখন কলু পুরোহিত বলে যে, আজকের দিনে তো আমাকে এখানে আসতেই হতো, আজকে নাটোরের একটা বিশেষ দিন, আমি এই কাজ নিজে হাতে সূচনা করতে চাই, তাই আমি এখানে এসছি। চলো এবার যুবরাজ থেকে মহারাজ হওয়ার সমস্ত নিয়ম কানুন শুদ্ধভাবে পালন করতে হবে। আর সেই কথা শুনিয়া সেই অনুষ্ঠানের সূচনা হয়। পিদিমে আলো আলো জ্বালিয়ে তখনই মহারাজা স্বয়ং এক কলসি দুধ নিয়ে যুবরাজের মাথায় ঢালে এবং যুবরাজকে পরিশুদ্ধ করে। আরও যত সব নিয়ম আছে সেটা রাজমাতা বলে দিচ্ছিলেন, এবং রাজমাতা এই দৃশ্য দেখে খুবই খুশি। বাড়ির প্রজারা, গ্রামের প্রজারা চারিদিক থেকে এই দৃশ্য দেখার জন্য ভিড় জমিয়েছে রাজবাড়িতে। ভবানীও মন থেকে মাকে অন্তর থেকে ডেকে বলে, মাগো সব দিকটা তুমি ঠিক খেয়াল রাখো। অন্যদিকে কুলপুরোহিত বলে, এবার যুবরানী নিয়ে যান যুবরাজকে, শুদ্ধ পোশাক বস্ত্র করে নিয়ে আসুন। তখনই যুবরানী সেইখান থেকে যুবরাজকে নিয়ে যায় এবং ঘরের ভেতর গিয়ে তার বস্ত্র পরিধান করে। এই দৃশ্য দেখার জন্য চারিদিক থেকে প্রচুর প্রচুর প্রজাদের সমাগম হয়েছে, কিন্তু এই দৃশ্য ছোট যুবরাজ প্রসাদের খুব একটা ভালো না লাগায় সে পাশে পুরোহিতকে ডেকে নিয়ে আসে, বলে, ঠিক সময়ে যেন সেই মেয়ের আবির্ভাব হয়, আমি যেন ভরা সভাতে রামকান্তকে হেনস্থা করতে পারি, কোনো মতেই আমি তাকে রাজা হতে দেবো না, এটা আমার জীবনের প্রতিজ্ঞা, আমিই রাজা হব, আমি এ বাড়ির পুত্র। অন্যদিকে
যুবরানী যুবরাজকে স্বয়ং সাজাতে বসেছেন। পাগড়িতে সমস্ত রকমের ব্যবস্থা রেখেছেন। পাগড়ি তৈরি করেছেন সাজসজ্জা দিয়ে নয়, সমস্ত বাড়ির লোকের আশীর্বাদের হাত আছে তার মাথার ওপর। এই কথাটিই বলেন যুবরানী যুবরাজকে এবং রাজমাতাকে, ইন্দু দিদিকে, পিসিমাকে। তারা এই সুন্দর দৃশ্যটা বাইরে থেকে পরিদর্শন করছিল এবং যুবরাজ যুবরানীকে বলে, আপনি যে এত ভালো মানুষ আমি অনেক দিন আগেই বুঝতে পেরেছি। আমার সকল কাজের সাথে আপনি যেন থাকবেন। আজ শুধু আমার অভিষেক নয়, আজ আমাদের অভিষেক। তখনই রাজমাতা বলে ওঠে, তুমি তোমার স্বামীকে কি দিচ্ছ যুবরানী, সেটা এবার আমাদেরকে দেখাও। তোমাকেও তো একটা যে কোনো জিনিস যুবরাজকে দিতে হবে। তখন রাজমাতাকে বলে ওঠেন যে আমার কি আর দেবার সামর্থ্য আছে রাজমাতা, আমার তো সেরকম কিছুই দেবার সামর্থ্য নেই। তবু আমার যতটুকুনি সামর্থ্য আমি সেই সামর্থ্য তাকে সবটুকু দেওয়ার চেষ্টা করব। তখনই একটা পুঁটি থেকে এক খাবল মাটি বের করে যুবরাজকে দেখান যে এই দেখুন, এটা আমার তরফ থেকে আপনার উপহার। তখন যুবরাজ বলে যে এটা কোথাকার মাটি? তখন যুবরানী বলে, আমার এটা ছাতিনার মাটি, আমি একটু নিয়ে এসছি। তখন যুবরাজ বলে, হ্যাঁ, যে মেয়ের ছাতিনায় জন্ম, এত ভালো মেয়ে, সেই মাটি আমার মাথায় থাকবে তা আমার খুব ভালো। অন্যদিকে পুটি ও খ্যান্তি দিদি এসেছে। পুটি অনেক অস্থির হয়ে আছে যে যুবরাজ কোন অসুখে ভুগছে, যুবরাজ কেমন আছে। তখন খ্যান্তি দিদি তাকে রেগে গিয়ে বলে যে তুই তো সর্বস্ব হারিয়েছিস স্বেচ্ছায়, তুই আজকে যুবরানীর জায়গায় থাকতিস, তুই তো ছেড়ে দিয়েছিস যুবরানীর জায়গায়। আজকে তোর এত বিচলিত হওয়ার তো কোনো কারণ নেই, তুই ধৈর্য ধরে বস। আমি তো এখানে অতিথিশালায় এসছি, আলতা বউ এখানে কাজের জন্য আমাদেরকে বসিয়ে দিয়ে চলে গেল, আমি বাইরে থেকে দেখে আসি যে কি হচ্ছে। তখন পুটি মালা জপ করতে করতে ভগবানের কাছে প্রার্থনা করে যেন যুবরাজ ভালো হয়ে যায়। অন্যদিকে দয়ারাম সবাইকে বলে, ফুলে সাজসজ্জায় ভরিয়ে দাও, এবার সময় হয়েছে যুবরাজ থেকে মহারাজ হওয়ার সময়। মহারাজ আর মহারানী এই সময় এইখান দিয়ে প্রদর্শন করবে আর তোমরা তাদেরকে অভ্যর্থনা জানাবে। আর সেই কথা বলতে না বলতেই যুবরানী এবং যুবরাজ অন্দরমহলের ভেতর দিয়ে সেই স্থানে যায় যেই স্থানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। তখনই প্রজারা সবাই মিলে তাদেরকে ফুল ছড়ায়। অন্যদিকে প্রসাদ বলে ওঠে যেন খুব তাড়াতাড়ি সেই মুহূর্ত আসে যাতে বলে সেই মেয়েটি এখানে আসে। আজকের পর্ব এতটুকুনি। ভালো লাগলে চ্যানেলটা